মির্চি বাংলা অরিজিনালস, আসল গল্পের আড্ডা। কোনো উপায় না থাকাতে রিজুকে আবার ভোরেই যেতে হলো নদীর ধারে। আগে খুব অল্প হলেও লোকজন থাকত সেখানে ভোরবেলায়, রিজুর সাথে দেখাও হতো তাদের। কিন্তু এই ভুতুড়ে ঘটনা গ্রামে ছড়ানোর পর থেকেই ভিড় তো দূরের কথা, একজন কেউ দেখা যায় না নদীর দিকে। তাই রিজু আজকে পুরোপুরি একা, আর ভয়টাও সে কারণে তার প্রায় দ্বিগুণ। ভয়ে কাঁপতে কাঁপতে রিজু কোনো রকমে পৌঁছল নদীর ধারে। সেদিনও কুয়াশা সেই ঘটনার দিনের মতোই গাঢ় ছিল। চারিদিকে নজর রেখে রিজু এবার মাটি কাটা শুরু করল। কিছুক্ষণ পর রিজুর ভয় একটু হলেও কাটল। রিজুর মনে হতে থাকলো, হয়তো লোকুর কথাটাই ঠিক। আগের দিন গাছ থেকেই হয়তো কিছু একটা উড়ে এসে তার মাথায় পড়েছে। কিন্তু সে কথা মনে হওয়ার সাথে সাথেই একটা ছোট্ট পাথর এসে পড়ল রিজুর মাথায়। আর সেটা হতেই রিজুর পুরো শরীর ঠান্ডা হয়ে গেল, আর ভয়ঙ্কর একটা আর্তনাদ দিয়ে রিজু ছুটল গ্রামের দিকে। নদী থেকে গ্রামে ফেরার পথে একটা ছোট্ট জঙ্গল পড়ে, সেটাকে পার করেই গ্রামে ঢুকতে হয়। জঙ্গলটা পার করার সময় রিজুর চোখে পড়ল একটা ছায়া মূর্তি। ওই ঘন কুয়াশার মধ্যেও বোঝা যাচ্ছিল সেটা যেন একটা মেয়ের মূর্তি। ছায়া মূর্তি দেখেই রিজু সেখানে থ মেরে দাঁড়িয়ে পড়ল। এ ছায়া ভূত ছাড়া আর কিছুই হতে পারে না, এরকমই মনে হতে থাকলো রিজুর। আর সেই মূর্তি আস্তে আস্তে এগিয়ে আসতে শুরু করলো রিজুর দিকে। এইটুকুই মনে আছে রিজুর, অজ্ঞান হয়ে যাওয়ার আগের মুহূর্ত অবধি। জ্ঞান যখন ফিরল রিজুর, তখন সে লোকুর বাড়ির ভেতরে একটা চাটাইয়ের ওপর শুয়ে। জানলা থেকে আসা রোদের জোর দেখেই বোঝা গেল ভোর আর নেই, প্রায় দুপুর হয়ে এসেছে। রিজু সবটা বুঝে ওঠার চেষ্টা করছিল। সে কখন অজ্ঞান হয়েছিল, কতক্ষণই বা অজ্ঞান ছিল, আর তাকে বাড়ি বা আনল কে? আর সেই ছায়ামূর্তিটা, সেটার কথা মনে পড়তেই রিজুর হাত পা হিম হয়ে গেল। যদিও এতক্ষণে রিজু শুনতে পেল বাড়ির বাইরে বেশ একটা বচসা চলছে। সেটা কানে আসতেই রিজু তাড়াতাড়ি উঠে বেরিয়ে গেল বাইরের উঠোনের দিকে। আর সেখানে গিয়েই রিজু দেখল প্রায় পুরো গ্রামই এসে সেখানে জড়ো হয়েছে। সবার মুখে একটা হাসি খুশির ভাব। সেটা দেখে রিজু অবাক হয়ে গেল। লোকুর দৃষ্টি পড়ল ঘর থেকে বেরিয়ে আসা রিজুর দিকে। তাকে দেখতে পেয়েই লোকু উঠে গেল ওর দিকে। তারপর রিজুকে জিজ্ঞেস করল, তুই ঠিক আছিস তো বাবা? রিজু বলল, হ্যাঁ তা ঠিক আছি, কিন্তু এত লোক এখানে কি করছে? শুনে লোকু একটু হেসে তারপর রিজুকে পুরোটা খুলে বলল, তুই তো সকালে গেছিলি মাটি আনতে, তারপর দেখলাম গ্রামের লোকেরাই তোকে ধরাধরি করে নিয়ে আসছে এই আমার বাড়ির দিকে। আমি তো ভয় পেয়ে গেছিলাম রে। তারপর ওরাই বলল যে তুই নাকি অজ্ঞান হয়ে পড়ে গেছিলি নদীর পাশের জঙ্গলে। রিজু এটা শুনতেই তড়িঘড়ি করে লোকুকে বলল, এমনি অজ্ঞান হয় নাই, ভূতের তাড়া খেয়ে তবে হয়েছি। কথাটা শুনে লোকু মাথা নেড়ে বলল, আমি জানি রে। এটা শুনে রিজু অবাক হয়ে গেল। সে তো কাউকে কিছু বলেনি, তাহলে লোকু জানল কি করে যে সে কি দেখেছে? তাছাড়া পুরোহিতের পুজো করা সত্ত্বেও সে যে শুধু ভূত দেখেছে তা নয়, ভূতের তাড়া খেয়েছে। এটা জেনেও লোকু আর বাকি গ্রামের লোকেরা এমন হেসে হেসে কথা বলছে কি করে? যদিও এসব কথা রিজুর মনে বেশিক্ষণ থাকলো না। লোকু আবার বলতে শুরু করলো, আমি জানি তুই ভূত দেখেই অজ্ঞান হয়েছিস, কিন্তু তুই যাকে ভূত ভেবেছিলিস সেটা আসল ভূত লয় রে। রিজু অবাক হয়ে প্রশ্ন করে, মানে? লোকু হেসে রিজুর হাত ধরে তাকে এগিয়ে নিয়ে যায় গ্রামের লোকেদের দাঁড়িয়ে থাকা ভিড়ের মধ্যে। তারপর একটা কম বয়সী মেয়ের দিকে আঙুল তুলে বলে, তুই একে দেখেছিলি সকালে, এর নাম লক্ষ্মী, আমাদের পুরোহিত মশাইয়ের ভাইয়ের মেয়ে। এক ঘুরতে এসেছে গানে।
রিজু এই প্রথম দেখে লক্ষ্মীকে। বেশ ছোটখাটো চেহারা লক্ষ্মীর, কিন্তু মুখটা বেশ সুন্দর, তার সাথে টানা টানা দুটো চোখ। প্রথমে দেখে রিজু কিছুক্ষণ প্রায় হাঁ করে তাকিয়ে থাকে লক্ষ্মীর দিকে, কিন্তু একটু পরে রিজু সেটা নিজে বুঝতে পেরে তৎক্ষণাৎ চোখ সরিয়ে নেয়। তারপর বলে ওঠে, সে ঠিক, কিন্তু তাহলে ঢিল তো মাথায় মারলো কে, আগের দিনের মতো? শুনে এবার লক্ষ্মী লজ্জা পেয়ে চোখ নামিয়ে বলে উঠল, আমার গাছের আম খেতে খুব ভালো লাগে। জঙ্গলে আম গাছ আছে কি না, ওখানে আমি গুলতি নিয়ে গেছিলাম আম পাড়তে। গুলতি দিয়ে ছড়া পাথর গিয়ে তোর মাথায় লেগেছে। প্রথম দিন যখন হয়েছিল তুই তো ভয়ে পালাই গেছিলি। আমিও বোকা খাওয়ার ভয়ে তা কাউকে কিছু বলি নাই, কিন্তু আজকে যখন আবার পাথরটা মাথায় গিয়ে লাগলো, আমি ক্ষমা চাইতে গেছিলাম তোর কাছে। এতক্ষণ রিজু সব কথাগুলোই চুপচাপ শুনছিল। তারপর লক্ষ্মীর মুখের দিকে চাওয়াতে লক্ষ্মী হঠাৎ ফিক করে হেসে ফেলল আর বলল, কিন্তু কিছু বলার আগেই তো তুমি উড়ি বাবা বলে অজ্ঞান হয়ে গেলে। কথাটা শুনে রিজুর বেশ আঁতে ঘা লাগল, আর যেভাবে লক্ষ্মী হেসে বলল তাতে আরো বেশি। রিজুর মনে হলো সে ভয় পেয়ে থাকতে পারে, কিন্তু এই মেয়ে তাকে ভীতু ভাবছে। কথাটা ভাবতেই রিজু জড়সড় হয়ে সরে গেল সেখান থেকে। কিছুক্ষণ পর গ্রামের লোকেরাও আস্তে আস্তে বাড়ি চলে গেল। দিন গড়িয়ে সন্ধে হলো, কিন্তু রিজু কিছুতেই লক্ষ্মীর কথা ভাবা বন্ধ করতে পারল না। একদিকে রিজুর রাগ হতে থাকলো লক্ষ্মী তাকে নিয়ে হাসাহাসি করেছে এটা ভেবে, অন্যদিকে তার মুখে একটা লজ্জার হাসি ফুটে উঠল লক্ষ্মীর দুটো টানা টানা চোখের কথা মনে পড়াতে। সে নিজের মনেই ভাবল, এক অদ্ভুত টানাপোড়েনের মধ্যে পড়েছে সে। পরের দিন সকাল হতেই রিজু আবার আগের মতোই কোদাল ডেকচি সব হাতে নিয়ে চলে গেল নদীর ধারে মাটি কাটতে। কিন্তু আজকের দিনটা অন্য দিনের থেকে আলাদা। রিজুর চোখ চারিদিকে তাকিয়ে বেড়াচ্ছিল, কিন্তু আগের দিন সেটা ছিল কিছু না দেখার আশায়। আজকে তার ঠিক উল্টোটা। বেশ কিছুটা সময় পেরিয়ে গেলেও রিজু কাউকে দেখতে পেল না। তাই সে হতাশ হয়ে মাটি কাটা শুরু করল। একটু কাজ এগোতেই হঠাৎ রিজু শুনতে পেল একটা পায়ের শব্দ। শব্দটা কানে আসতেই রিজুর দুটো চোখ জ্বলজ্বল করে উঠল। অনেক আশা নিয়ে সে মাটি থেকে চোখ তুলে তাকালো, আর তাকাতেই দেখতে পেল সেই সুন্দর টানা টানা চোখ দুটো। হাতে গুলতি নিয়ে ভুরু কুচকে তাকিয়ে আছে রিজুর দিকে। রিজু কোদালটা একপাশে রেখে সোজা হয়ে দাঁড়ালো। লক্ষ্মীও এগিয়ে এলো রিজুর দিকে। তারপর সে আগের মতো একটা মুচকি হাসি হেসে বলল, আজও ভূত ভেবে অজ্ঞান হয়ে যেও না জানো। কথাটা শুনে রিজু ক্যাবলাকান্তের মতো একবার হেসে ফেলল। তারপর জিজ্ঞেস করলো লক্ষ্মীকে, তুমি আজকেও আম পাড়তে এসেছিস? লক্ষ্মী মাথা নেড়ে উত্তর দিল, হ্যাঁ, আমি তো সব দিনে এখানে ওর জন্যই আসি। শুনে এবার রিজু বলল, আমি সাহায্য করে দেব? লক্ষ্মী হেসে বলল, তো তুমি পারিস গুলতি চালাতে? রিজুর হাসিটা শুনে আবার একটু গায়ে লাগাতে ও মুখ নামিয়ে বলল, তা কেন পারবো গ্লাই? এবার লক্ষ্মী বুঝল যে রিজুর হয়তো খারাপ লেগেছে এই কথাটা। তাই লক্ষ্মী এবার রিজুর দিকে আরো একটু এগিয়ে এসে বলল, বাহ, তাহলে চল কয়েকটা আম পেড়ে একসাথে খাই। হ্যাঁ? কথাটা শুনে রিজুর বুকে কি রকম একটা অনুভব হলো। মুখে আর কিছু বলতে পারল না রিজু। চুপচাপ মাটির দিকে তাকিয়ে মাথা নেড়ে হ্যাঁ বুঝিয়ে দিল। রিজু বুঝতে পারছিল না ওর এরকম অনুভূতি হওয়ার কারণটা ঠিক কি। লক্ষ্মীকে দেখলেই কেন তার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে, বুকের ভেতরটা কিরকম মোচড় দিয়ে উঠছে, আর সারাক্ষণ শুধু তাকে দেখতেই ইচ্ছে করছে রিজুর।
ভালোবাসার কিরকম অনুভূতি হয় এটা রিজু আগে তার বন্ধুদের কাছ থেকে শুনেছে, বহু সিনেমাতেও দেখেছে, কিন্তু আজকে সেই একই রকম অনুভূতি তারও হচ্ছে। তার মানে কি সে লক্ষ্মীকে ভালোবেসে ফেলেছে? এভাবেই দিন কাটতে থাকে। প্রত্যেক দিন সকালে রিজু যায় নদীর ধারে মাটি কাটতে, কিন্তু সেটা আর হয়ে ওঠে না। কারণ একটাই, লক্ষ্মী। রিজুর সাথে সাথেই লক্ষ্মীও সকালে প্রত্যেক দিন পৌঁছে যেত জঙ্গলে। তারপর সব কাজ একদিকে রেখে দুজন ঘন্টার পর ঘন্টা গল্প করেই কাটিয়ে দিত। লক্ষ্মী রিজুকে শোনাতো তার ছোটবেলার সব ঘটনা, তার বড় হয়ে ওঠার গল্প। রিজু সবটাই হাঁ করে লক্ষ্মীর মুখের দিকে তাকিয়ে শুনে যেত। তার সাথে চলত গাছ থেকে পেড়ে কাঁচা আম খাওয়া। বেশ কিছুক্ষণ এক নাগাড়ে কথা বলে যাওয়ার পর লক্ষ্মী একটু হেসে দাঁতে জিভ কেটে বলতো, এ বাবা, তখন থেকে তো আমিই বলে যাচ্ছি, তুমিও কিছু বলো এবার। কথাটা শুনে প্রথমে চুপ করে যেত রিজু, কিন্তু লক্ষ্মীর জোর দেওয়াতে তারপর সেও নিজের সব ঘটনা খুলে বলতো। তার ছোটবেলার ঘটনা, কিভাবে সে নিজের মাকে হারায়, তারপর বাবাকে, আর বাবাকে বাঁচাতে গিয়ে সে তার নিজের বাড়ি ঘর ভিটে মাটি সব হারিয়েছে। শেষে রিজু একটাই কথা বলে, আমার কেউ লাই রে, শুধু লকু ছাড়া। লক্ষ্মী সব শুনে প্রথমে একটু চুপ থাকলেও তারপর লজ্জায় চোখ নামিয়ে আরও একটু কাছে এসে বলে, এখনো বলবি লকু ছাড়া তোর আর কেউ লাই? রিজুও বেশ লজ্জায় পড়ে যায় এসব শুনে। আজ অব্দি তার সাথে এভাবে কেউ কথা বলেনি। রিজু বুঝতে পারে না তার ঠিক কি করা উচিত, কিন্তু বোঝার দরকারও হয় না। লক্ষ্মী নিজেই অন্যদিকে তাকিয়ে রিজুর হাতটা জড়িয়ে ধরে। ঠিক এভাবেই তিলে তিলে রিজু আর লক্ষ্মীর সম্পর্কটা গভীর হয়ে ওঠে। অবাক করা জিনিস এটাই যে দুজনের মধ্যে কেউ কোনোদিন নিজের মনের কথা একে অপরকে খুলে বলেনি, কিন্তু তাতে অন্য মানুষটার বুঝে নিতেও একদম অসুবিধা হয়নি। অলিখিত নিয়মের মধ্যেই প্রত্যেক দিন চলতে থাকে সকালে ওদের দেখা, সকল লোকজন গ্রামবাসীদের আড়ালে। তারপর সারা দিন একে অপরের কথা ভাবতে থাকে। লোকু যদিও রিজুর মধ্যে কিছু পরিবর্তন দেখতে পায়, রিজুর সবসময় নিজের খেয়ালে ভাবতে থাকা, অকারণে হেসে ওঠা, কিন্তু লোকু কিছুই বলে না রিজুকে। ওকে খুশি দেখছে কিনা লোকু, সেটাই লোকুর কাছে সব থেকে বড় পাওয়া। স্বভাব মতোই যে জিনিসটা মানুষ লোকানোর চেষ্টা করে থাকে, সেটাই লোকজনের সামনে ধরা দেয় সবার চেয়ে বেশি। এই ক্ষেত্রেও আলাদা কিছু হলো না। লোকানোর কারণ হল রিজুর আর্থিক অবস্থা, যেটা লক্ষ্মীর পরিবারের সামনে কম বললেও কমিয়ে বলা হয়। তাই রিজু আর লক্ষ্মী প্রথম থেকেই জানত হয়তো তাদের সম্পর্কটা নাও মেনে নিতে পারে লক্ষ্মীর বাড়ির লোকজন। আর সেটাই হলো এক প্রকার। একদিন জঙ্গলে বসে ওরা গল্প করছে, ঠিক এরকম সময় লক্ষ্মীর কাকা যাচ্ছিল নদীর ধারে। জঙ্গলে সে রিজু আর লক্ষ্মীকে দেখতে পায়, আর তা দেখেই তার মাথায় রাগ চেপে যায়। হন্তদন্ত করে সে এগিয়ে যায় লক্ষ্মীর দিকে। কাকাকে আসতে দেখে লক্ষ্মীও উঠে দাঁড়ায়। তারপর কাকার কাছে শুনতে হয় কত কথা, কত গালিগালাজ। রিজুও বাদ যায় না, তাকেও তার আর্থিক অবস্থা নিয়ে অনেক কথা শোনানো হয়। রিজু চুপচাপ মাথা নামিয়ে দাঁড়িয়ে থাকে। লক্ষ্মীরও প্রতিবাদ করার সাহস হয় না তখন। কথা শোনানো হয়ে গেলে লক্ষ্মীর কাকা লক্ষ্মীর হাত ধরে টানতে টানতে তাকে নিয়ে চলে যায়। রিজু বুঝতে পারে না যে সে কি করবে। অবাক হয়ে সে সেখানেই দাঁড়িয়ে থাকে। কিছুটা সময় পেরোলে রিজুও হাঁটতে শুরু করে বাড়ির দিকে। যাওয়ার সময় রিজু বুঝতে পারে এতক্ষণে নিশ্চয়ই প্রায় পুরো গ্রামেই ছড়িয়ে গেছে তাদের প্রেমের কথা। রিজু লোকেদের চাহনি দেখে সে এটাও বুঝতে পারে যে এই ঘটনার পর রিজুকে আর কেউ ভালো চোখে দেখছে না।
বাড়ি পৌঁছে রিজু দেখে লোকু ঘরের বাইরের বেদিতে মাথায় হাত দিয়ে বসে আছে। রিজু কিছু বলে না, আর চুপচাপ গিয়ে লোকুর পাশে বসে যায়। লোকু এবার হাত থেকে মাথা তুলে দেখে, কিন্তু লোকুও কিছু বলে না। মাথা নামিয়ে বসে থাকা রিজুর কাঁধে নিজের হাতটা রাখে শুধু। সেখান থেকেই হয়তো সাহস পেয়ে রিজু এবার বলে ওঠে, কাকা, আমি সত্যি ভালোবাসি গো মেয়েটাকে, সত্যি বলছি, ওকে কিছু ক্ষতি করতে যাইনি আমি। কথাটা শুনেই লোকু শুধু মাথা নাড়ে, তারপর আবার সব চুপ। ওরা যেভাবে বসেছিল সেভাবেই বসে থাকে। বেশ কিছুক্ষণ পর লোকু বলে ওঠে, এসব তো বুঝছি বাবা, কিন্তু ওরা বড় লোকের বাড়ি, আমাদের চা পোষা বাড়িতে নিজের মেয়ের বিয়েটা ওরা দিবে। আবার কিছুক্ষণ চুপ থেকে নিজের মনে কিছু একটা ভেবে আবার বলে ওঠে লোকু, তাও দেখি, আমি একবার কথা বলতে যাব, যদি ওরা রাজি হয় তো হবে। কথাটা শুনে রিজুর চোখ ছলছল করে ওঠে। সে লোকুকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। লোকুর মুখে এবার হাসি ফোটে। সেও রিজুকে জড়িয়ে ধরে বলে, আরে আরে ধুর পাগলা, কাঁদছিস কেনে? তুই ছাড়া আমার কে আছে বল? তোর খুশির কথা ভেবেই তুই সব করা। হ্যাঁ? কথাগুলো শুনে রিজুর নিজের বাবা মানে জবার কথা মনে পড়ে যায়। তাই সে আরো জোরে চেপে ধরে লোকুকে আর কাঁদতে থাকে। পরের দিন সকাল হতেই লোকু বেশ একটা পরিষ্কার পাট পাট করা জামা পরে বেরিয়ে যায়। গন্তব্য লক্ষ্মীর কাকার বাড়ি। অল্প টাকা দিয়ে সে গ্রামের মধ্যে থাকা একটা মিষ্টির দোকান থেকে একটা ভালো মিষ্টিও নিয়ে যায়। বাড়ির বাইরে পৌঁছতেই লোকু দেখে যে লক্ষ্মীর কাকা বাড়ির বাইরে দাঁড়িয়ে আছে, আর লোকুকে দেখে তার ভুরু কুঁচকে যায়। মুখে চোখে রাগ স্পষ্ট। লোকু নিজেও সেটা বুঝতে পারে, কিন্তু সেটাকে কিছুটা পাত্তা না দিয়েই ও হাসি মুখে এগিয়ে যায়। বাড়ির সদর দরজার কাছে পৌঁছতেই লক্ষ্মীর কাকা চিৎকার করে ওঠে। লোকুকে জানিয়ে দেয় যে সে সম্মান আর জ্ঞাতিতে লোকুরা ওদের থেকে কতটা নিচু। আর তার সাথে সাথে এও বুঝিয়ে দেয় যে রিজুর সাথে লক্ষ্মীর মেলামেশা করাটা শুধু ভুল নয়, অন্যায়। আর সেই অন্যায় নাকি লক্ষ্মী বুঝতে পেরে নিজেই সরে এসেছে। লোকুর প্রথমে রাগ হয়, কিন্তু শেষের কথাটা শুনে সে অবাক হয়ে যায়। তাও লোকু আশা ছাড়ে না। সে লক্ষ্মীর কাকার দিকে তাকিয়ে বলে, দেখেন দাদা, আমি জানি সম্মানে আমরা এক লয়, কিন্তু প্রেম ভালোবাসা এসব দেখে হয়? আপনিই বলেন, লক্ষ্মী যদি আমাদের বাড়িতে আসে, ও খুশি থাকবে, যত্নে থাকবে, আমি আর রিজু ওকে যত্ন করে রাখব। কথাটা শুনি লক্ষ্মীর কাকা একটা তাচ্ছিল্য ভরা হাসি হেসে লোকুকে জানায় যে তার বা রিজুর অত মুরদ নেই যে লক্ষ্মীকে খুশি রাখবে তারা। আর তাছাড়া সেই লক্ষ্মীকে সকালেই ওর বাবার বাড়ি পাঠিয়ে দিয়েছে, আর সেখানে লক্ষ্মীর জন্য সম্বন্ধ দেখাও এতক্ষণে শুরু হয়ে গেছে। শেষের কথাগুলো শুনে লোকু এবার সব আশা হারিয়ে ফেলে। মুখ নামিয়ে সে চুপচাপ বাড়ির পথে রওনা দেয়। লোকুকে সকালে বেরোতে দেখেছিল রিজু। সে এটাও জানতো যে লোকু কোথায় গেছে। তাই যতক্ষণ লোকু ছিল না, রিজু সারা বাড়ি অস্থির হয়ে হেঁটে বেড়াচ্ছিল, মনে বিশাল একটা চাপা উত্তেজনা নিয়ে। শেষমেশ লোকুকে আসতে দেখে রিজু আর উত্তেজনা সামলাতে পারল না। দৌড়ে এগিয়ে গেল লোকুর দিকে, কিন্তু কাছে যেতেই রিজু বুঝতে পারল লোকু যে খবরটা এনেছে সেটা কোনোভাবেই ভালো খবর নয়। তার মুখ চোখ এসব কিছু বলে দিচ্ছে রিজুর কাছে। রিজুর প্রাণ আতঙ্কে ভরে গেল, আর সেভাবেই কাঁপা কাঁপা গলায় রিজু লোকুকে জিজ্ঞেস করল, ইয়ে কি হলো কাকা? ওরা কি বলল? লোকু মাথা নামিয়ে কাঁদো কাঁদো গলায় বলল,
পারলুম না রে, ওদেরকে আমি রাজি করাতে পারলুম না। ওরা লক্ষ্মীকে বাপের বাড়ি পাঠিয়ে দিচ্ছে, ওখানে নাকি ওর জন্য ছেলেও দেখছে ওরা। কথাগুলো শুনে রিজু পিছিয়ে এলো একটু। ছোটবেলা থেকেই সে নিজের জন্য দুঃখ প্রকাশ করতে পারে না, বড় বয়সেও সেটা কিছু আলাদা নয়। যখনই কাউকে হারিয়েছে রিজু, তখনই সে চুপচাপ হয়ে গেছে, এক কোণে বসে থেকেছে, নিজের মনেই কি সব ভেবে গেছে। কোনোদিন কারোর সামনে কিচ্ছু বলতে পারেনি, কাঁদতে পারেনি। আজকেও তাই আলাদা কিছুই হলো না। রিজু চুপ করে বাড়ির দিকে গিয়ে বাড়ির বাইরে বসে পড়ল। লোকু অনেক চেষ্টা করলো তাকে কথা বলানোর, কিন্তু কোনোভাবেই সে সফল হলো না। রিজু চুপ করেই বসে থাকলো। রিজুর ভেতরটা এখন খাঁ খাঁ করছে। কয়েকটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে তার মাথার মধ্যে। বাকি সবার মতো কি সে লক্ষ্মীকেও হারালো তার নিজের জীবন থেকে? এতদিন পর লোকু ছাড়া আরেকজনকে সে পেয়েছিল কাছে, নিজের মনের মতো, সুখ দুঃখ সব ভাগ করার জন্য। সেই মানুষটাও কি সারা জীবনের জন্য দূরে হয়ে গেল তার থেকে? মির্চি বাংলা অরিজিনালস, আসল গল্পের আড্ডা।